অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়া। আপনাকে স্বাগত স্যার আমাদের আজকের অনুষ্ঠানে। যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, হিট স্ট্রোক, এই সম্পর্কে তো জানবো। এছাড়া গরমে অন্যান্য যেসব সমস্যা হয়, সাধারণ মানুষ যেসব সমস্যায় পড়েন, সেগুলো বিষয়ে আলোচনা করতে চাই। হিট স্ট্রোকের বিষয়ে একটু জানতে চাই, কখন একজন মানুষ এই হিট স্ট্রোক করেন? ধন্যবাদ আপনাকে, শুধু দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রথমেই ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। কারণ এটা খুব সমসাময়িক। কারণ এই যে গরমের জন্য মানুষ তো নাভিশ্বাস শ্বাসফাস অবস্থায় একটা জীবন অষ্টাগত, সুতরাং এটা তো দরকার ছিল এই আলোচনাটা। এতে মানুষ কিন্তু সচেতন হবে, সতর্ক হবে। বা হিটস্ট্রোকের কথাটাই আসছে, যেটা এটা খুব ডেঞ্জারাস জিনিস, এর থেকে মানুষ নিজেকে যাতে বাঁচাইতে পারে এই নিয়ে আমরা আলোচনা করব। হিটস্ট্রোক খুব সিম্পল কথাটা হলো, হিটস্ট্রোক মানেটা হলো কোনো একটা মানুষ যদি অনেকক্ষণ ঘন্টা পর ঘন্টা রোদের মধ্যে গরমের মধ্যে কাজ করে, অনেকক্ষণ কাজ করছে এবং কোনো সময় সে ছায়াতে আসলো না, তাহলে বা পানীয় পান করলো না সাফিসিয়েন্ট। নর্মালি হয় কি, আমাদের যখন বডির তাপমাত্রা বাড়ে, ঘাম দেয়, ঘাম দিলে তাপমাত্রা কিন্তু কমায় আনে, এটা নর্মাল ব্যালেন্স মেনটেন করে। তাপ দেয়, ঘাম বাইরে হয়ে যায়, অনেকগুলো তাপ কমে যায়, এটিই নিয়ম আর কি। তো হিটস্ট্রোক মানেটা হলো মানুষ যখন রোদে অনেকক্ষণ কাজ করে, তার শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, বাড়তে বাড়তে 40 ডিগ্রি সেলসিয়াস বা 105 ডিগ্রি ফারেনহাইট, যেভাবেই মাপে, এটা ক্রস করে যায়। ওই সময় হয় কি তার ঘাম বন্ধ হয়ে যায়। আচ্ছা, তার ঘাম আর হচ্ছে না, তার মানে তার টেম্পারেচার কিন্তু আর বের করতে পারছে না। এদিকে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, শরীরের তাপমাত্রা, ঘাম বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় কি শরীর ঠান্ডা হয়ে যায়? না, শরীর ঠান্ডা হয় না, এইটা আর এটা, যেহেতু টেম্পারেচার বাড়ছে শরীর তো গরমই হবে। আচ্ছা, ঠান্ডা হতে একবারে গায়ে হাত দিলে মনে আগুন বেরোচ্ছে, আচ্ছা, কিন্তু লোকের গায়ে কোনো ঘাম নাই, এটা কিন্তু সবচেয়ে জরুরি। আচ্ছা, এইটা যখন হয় তার আগে কিছু লক্ষণ দেখা দেয়। যেমন ধরেন আমরা বলি হিট ক্র্যাম্প হয়, মাংসগুলো খিচে, রুগী বলে হাত পা কামড়ায়, মাংস খিচে, ঘাড় খিচে, হাত পা, এগুলো হয়। তারপর আরেকটু যদি সে সময়ত কোনো মেজার না নেয়, ছায়াতে গেল না, পানি পান করলো না, তখন এক্সহশন বলে, দুর্বল, ক্লান্তি, টায়ার্ড, অবসাদ, ঘুম হয় না, ঘুম না মানে বই ভাব লাগে, বুক ধরপড় করে, অস্থিরতা, প্রস্রাব, এরকম লক্ষণ কিন্তু দেখা দেয়। এরপরেও যদি সে ছায়াতে না যায়, একটা পর্যায়ে টেম্পারেচার হাই, ওদিকে গায়ে ঘাম নাই, গা একদম গরম, রোগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। আচ্ছা, এটিকেই বলে হিট স্ট্রোক। এটাকে হিট স্ট্রোক বলে। এটাই ওরা স্ট্রোক মানে সাধারণ মানুষ তো এটাই মনে করে, আসলেও তাই। জ্ঞান হারাও তো, জ্ঞান হারানোর মতো অবস্থা এটাই হয়ে যায়, এটাই হিট স্ট্রোক। এবং এটা খুব ডেঞ্জারাস, মেডিকেল ইমার্জেন্সি। যদি সময়ের মধ্যে তার চিকিৎসা করা না হয়, মারা যেতে পারে লোকটা। প্রায় অনেক, আপনি জানেন মিডিয়াতে কিন্তু অনেক নিউজ আসছে, অনেক জায়গায় হিট স্ট্রোক কিন্তু অনেক লোক মারা যাচ্ছে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, হয়তো কৃষক, খেতে খামারে কাজ করছে, যারা কাজ করে, মাঠে ঘাটে যারা শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, কত লোকই তো কাজ করছে, কিন্তু সে যদি বুঝতে পারে না সরে আসে, তখন এই প্রবলেমটা হয়ে যায়। হয়ে গেলে যেমন গ্রামেগঞ্জে বা পেরিফেরি বা প্রান্তিক জনগোষ্ঠী হিটস্ট্রোক হচ্ছে, তখন তো ওই তো হাসপাতালে হয়তো ওরকম নাই, ওরকম সুযোগও তো নাই। এমন হতে পারে যে তার আইসিইউ লাগতে পারে, নাহলে মারা যায়। এটি কিন্তু হচ্ছে, তার সবার মতো প্রপারলি চিকিৎসা নেওয়ার পর্যন্ত অনেক লোক কিন্তু মারা গেছে। এবং শুধু আমার দেশে না, পার্শ্ববর্তী দেশেও কিন্তু অনেক লোক মারা গেছে, ভারতেও এমন হচ্ছে, তাই না, অনেক মারা গেছে। এইটাই গরমের সবচেয়ে ডেঞ্জারাস সমস্যা। আরো অনেক সমস্যা হয়, তার মধ্যে এটা অন্যতম। তাৎক্ষণিকভাবে আসলে সেই মুহূর্তে কি করা যেতে পারে? প্রথম কথা হলো যে যিনি অজ্ঞান হন, উনি তো কিছু বুঝবে না, বা তাদের যে জ্ঞান থাকে, যদি বুঝে যে জ্ঞান হারাতে যাচ্ছে, তাহলে তার অন্তত এই নলেজ যদি থাকে, সাথে সাথে ছায়াতে চলে আসবে। 1 নম্বর। 2 নম্বরে কাপড় চোখগুলো খুলে নেবে, কারণ কাপড় চোখ না খুলতে হিট বেরোতে পারবে না। আরেকটা, যদি সম্ভব গা পানি ছিটিয়ে দেবে। অথবা উনি তো যদি জ্ঞান হারাই থাকে, আশেপাশে যারা আছে তারা যদি দেখেন, সাথে থেকে ছায়াতে আনতে হবে, কাপড় খুলে দেবে, গায়ে পানি স্প্রে করে দেবে, সারাটা শরীর মুছিয়ে টুছিয়ে দেবে। আর যদি উনি পানি পান করতে পারেন, প্রচুর পানি পান করাবে, একটু লবণ মিশ্রিত পানি হলে ভালো হয়, বা ওট স্যালাইন পানি খাবে ভালো। যদি হয়, যদি সম্ভাবনা হয়, আশেপাশে কোনো ঘর থাকে, এসি থাকলে এসিতে নিতে পারে, নাহলে ফ্যান ছাড়িয়ে দিতে পারে। অথবা যদি কিছু নাও পায়, অন্তত তাল পাতার পাখা দিয়ে
যদি তার পাখা দিয়ে তার শরীরটাকে মোটামুটি কুল করার চেষ্টা করে, তাহলে কিন্তু লোকটা বেঁচে যেতে পারে। আর যদি আসলে অজ্ঞান হয়ে যায়, কিছু করার না থাকে, তাহলে তাকে যদি নিকটস্থ কোনো হাসপাতালে কিন্তু তাকে নিতে হবে। সেখানে হয়তো আইভি ফ্লুইড দিতে হবে, টেম্পারেচার নামানোর আরও ট্রিটমেন্ট আছে, প্রয়োজনে অক্সিজেন লাগতে পারে, এমনও সিরিয়াস হয়ে গেলে আইসিইউ লাগতে পারে, এরকম লাগতে পারে আর কি। এটা একেবারে ডিপেন্ড করবে পেশেন্টের অবস্থার উপর। অবস্থা মোটামুটি সিরিয়াস ধরেই নিতে হবে। হিট স্ট্রোক মানে এটা খুব সিরিয়াস, এটাকে আমাকে হালকাভাবে বা নেগলেক্ট করার মতো কোনো সুযোগ নাই আর কি। এইটা বলার উদ্দেশ্য হলো, যেমন আপনাদের প্রশ্নটা করে খুব ভালো করলেন, জনগণের জন্য বলছি বারবার, আপনার যদি মনে হয় যে খুব গরমে কাজ করছেন, অনেকে হয় কি গরম কাজ করে ছায়াতে যায় না, তো মনে করেন এই কাজটা শেষ করি, করতে করতে হয়তো আরেকটু সময় এরকম আর কি, করতে গেলেই সমস্যাটা হয়। সুতরাং যে কারো শুরুতে যদি লক্ষণ খুব দুর্বল, ক্লান্তি লাগছে, অবসাদ লাগছে, মাংস খিচে আসছে, অনেকে রুগী বলে হাত পা কুকড়ায় আসতেছে, এরকম যদি মনে হয়, সাথে সাথে কিন্তু ছায়াতে চলে যাবেন। প্রচুর পানি পান করবেন, কারণ প্রচুর পানির সঙ্গে একটু লবণ মিশিয়ে পানি পান করলেই ভালো। কারণ এই গরমের অন্যতম প্রধান প্রবলেম হলো ডিহাইড্রেশন বলে, মানে পানি শূন্যতা। পানির সাথে আবার লবণ বের হয়ে যায়। সুতরাং পানির মধ্যে একটু লবণ মিশ্রিত পানি দিতে পারলে তাহলে কিন্তু একটু ভালো হয়। তবে শর্ত হলো পানিটা যেন আবার বিশুদ্ধ হয়। নোংরা টোংরা যে কোনো পানি পান করলে কিন্তু আবার অসুবিধা, এটাও কিন্তু খেয়াল রাখতে, এটাও খেয়াল রাখ না। এটা কেন বলছি, এই যে পরিশ্রান্ত মানুষ, তৃষ্ণার্ত মানুষ যারা কাজ করছে খেতে খামারে বা দিনে, বা ধরনের যে কত রকমের রাস্তাঘাটে কাজ করছে না, আমরা নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, তারা রিক্সাওয়ালা করে তো কাজ করছে, তো তৃষ্ণার্ত রাস্তাঘাটে দেখবেন আবার কত কিছু শরবত খাচ্ছে, কত রকম সেখানে অনেক সময় শরবত পাওয়া যাচ্ছে না, গুড়ের শরবত, আখের শরবত, লেবুর শরবত, কত রকম কি ওই আবার কালার দেয় রঙিন, ওকে আকর্ষণ করার জন্য। কিন্তু এগুলো বিশুদ্ধ কিনা আপনি তো জানেন না। এগুলো খাই আবার পানিবাহিত রোগ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে। একদমই স্যার, আমরা সেই প্রসঙ্গেও যাব, তবে আরেকটু বিষয় জানতে চাই হিট স্ট্রোকের বিষয়ে। এখানে কি সব বয়সী মানুষেরই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তীব্র গরমে? এটা একটা ভালো প্রশ্ন করলেন। প্রথম কথা, যে কেউ ঝুঁকির মধ্যে থাকে, যে কেউ ঝুঁকির মধ্যে হতে থাকে, যদি ওর যে অনেকক্ষণ লম্বা সময় রোদে যদি কাজ করে। কিন্তু ছোট বাচ্চাদের ঝুঁকিটা আরও বেশি, কারণ ছোটো বাচ্চাদের যে স্কুল যে বন্ধ করছে ভালোই করছে, কারণ বাইরে দিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি, বাচ্চা তো বুঝতে পারে না, ছোটো মানুষ খেলবে রেডিতে স্বাভাবিক, তাদের ঝুঁকিটা কিন্তু আর অনেক বাচ্চা কিন্তু মারাও গেছে। আমরা অনেক সময় দেখি যে মানে আগের ঘটনা কিংবা বর্তমান প্রেক্ষাপট দেখলে অনেক সময় অ্যাসেম্বলিতে অনেকেই সেন্সলেস হয়ে যায়, তাই না? এই জন্য অ্যাসেম্বলি কিন্তু বন্ধ করছে, এটাও ভালো কাজ করছে। এখন তো যদি স্কুল বন্ধ, তো তার মানেটা হলো বাচ্চারাও ঝুঁকির মধ্যে, বয়স্করাও ঝুঁকির মধ্যে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কিন্তু কম। এছাড়া ধরেন যারা রুগী, ক্রনিক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ যারা ভুগে, কারণ ধরেন কিডনি রোগ আছে, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, ক্যান্সার রোগী আছে না এরকম, বা ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপের রোগী, অথবা ধরেন যে কোনো মানুষ যাদের বডির প্রতিরোধ ক্ষমতা যে কোনো কারণে কম, ক্যান্সারের রোগী রেডিওথেরাপি পাচ্ছে, কিমোথেরাপি পাচ্ছে, অথবা গর্ভবতী মহিলা, প্রতিবন্ধী, এই ধরনের সবাই কিন্তু ঝুঁকির মধ্যে। এই ধরনের রোগীদের ঝুঁকিটা কিন্তু আরও বেশি। সেই জন্যই সবার জন্য একই মেসেজ, দীর্ঘক্ষণ যেন একটানা রোদে কাজ না করেন, কিছুক্ষণ পর পর রোদে কাজ করবে, কিছুক্ষণ পর অন্তত 5 মিনিটের জন্য হলে যেন ছায়াতে আসেন, কিছুক্ষণ রোদে কাজ করেন। এই 1 নম্বর। প্রচুর পানি পান করবেন, লবণ মিশ্রিত পানি। চাইলে কেউ ওর স্যালাইন তো একটা খেতে পারেন, ডাবও খেতে পারেন। ডাব আবার দাম টাম নাকি বেড়ে যাচ্ছে এই গরমে, অনেক সময় ডাব খাচ্ছে, তো আমার দাম, এটাও মানে ডাবই খাইতে হবে এমন কথা না, উদ্দেশ্য হলো লিকুইড খাওয়া আর কি। এটা হলো সবচেয়ে জরুরি, তরল খাবার খেতে হবে, তরলটা খেতে হবে। কিন্তু সবচেয়ে জরুরি এটা থেকে প্রিভেন্ট করার মূল কাজটাই হলো দীর্ঘক্ষণ রোদে একটানা কাজ করবে না, কিছুক্ষণ একটানা থাকা যাবে না, এবং লিকুইডটা বেশি বেশি। স্যার এই প্রসঙ্গে আরেকটা বিষয় জানতে চাই যে তীব্র গরমটা কি সূর্যের আলোতেই হিট স্ট্রোক হয়, নাকি অনেক সময় দেখা যায় যে অনেকের বাসা বাড়ি ঘর বদ্ধ, তীব্র গরম হয়ে থাকে বাসা বাড়ি? এটা একটা ভালো পয়েন্ট বললেন। সাধারণত রোদ্রেতে এটা বেশি হয়, তবে বাসায় অতটা হয় না, কারণ বাসায় তো ফ্যান থাকে, কিছু তো বাতাস তো পায়। তবে ইন্ডাস্ট্রি কতগুলো আছে খুব গরমে যারা কাজ করে, হয়তো গরমে কাজ করে আবার টাইট কাপড় চোপড় পরে, তাদেরও কিন্তু একটা ঝুঁকি থাকে। অনেক ইন্ডাস্ট্রি কিন্তু আছে খুব তাপ কিন্তু নিঃসরণ হয়, ওইরকম টাইট হয়তো প্যান্ট, টাইট শার্ট এগুলো পরে যদি কাজ করে, তাহলে কিন্তু একটা ঝুঁকি থাকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, একটা ভালো প্রশ্ন করলেন। তাদের জন্য একটা মেসেজ যে ওইরকম যেরকম ইন্ডাস্ট্রি এরকম আছে, অনেকক্ষণ তাপ নিঃসরণ হয়, অনেক লোক একসাথে কাজ করে, কিছুক্ষণের জন্য যারা অন্তত যেন একটু কুল জায়গায় যেন, কারণ ইন্ডাস্ট্রি হয়তো ফ্যান থাকে বা এসিও থাকে, আজকাল হয়তো অতটা ঝুঁকি নাই, তারপরেও সেটাও কিন্তু একটু ঝুঁকিপূর্ণ আর কি। কিন্তু তারপরেও মূল এটা হলো রৌদ্রের মধ্যে, প্রচণ্ড রৌদ্র তাপে যদি কেউ এরকম কাজ করে, এটাই সমস্যাটা বেশি হয়। জি স্যার, বেশ কয়েকটি বিষয় জানলাম। আরও গরমে যেসব সমস্যা হয় সেসব বিষয়ে আমরা নিশ্চয়ই জেনে নেব, তবে একটি বিরতিতে আমাদের যেতে হবে। জি অবশ্যই। দর্শক, বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য কথায়
যে বিষয়টি আলোচনা করছিলাম সেটা হচ্ছে হিট স্ট্রোক নিয়ে স্যার। হিট স্ট্রোক বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যেসব লক্ষণ দেখা দিবে এবং চিকিৎসার বিষয়ে জানাচ্ছিলেন। আমি একটু আসি গরমে অন্যান্য যেসব সমস্যায় আক্রান্ত হয় মানুষ, যেমন পানিবাহিত রোগে অনেকে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আসলে সচেতনতাগুলো কি হতে পারে? না, প্রথম কথা হলো যে গরমে তো অনেক সমস্যা, তার মধ্যে একটা বলছিলাম যে ডিহাইড্রেশন হয়, পানি শূন্য, তার মধ্যে লবণ বেড়ে যায়, তাতে তো দুর্বল, ক্লান্তি, টায়ার্ড এগুলো লাগে, প্রেশার কমে যায়, পালস কমে যায়, প্রস্রাব হয় না। তারপরে এতে হয় কি প্রবলেম, যারা তৃষ্ণার্ত হয়ে যে বিভিন্ন রকমের পানীয় খায় মানুষ রাস্তাঘাট থেকে, আবার ওপেন খোলা খোলা খাদ্য, অনিরাপদ খাদ্য, খোলা মাছি পড়ছে, ধুলাবালি পড়ছে, এগুলোও খাইয়ে পানিবাহিত রোগ হচ্ছে। তার মধ্যে ডেঞ্জারাসলি যেমন ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, ইভেন দু একটা কলেরা রোগে কিন্তু পাওয়া যাচ্ছে এবার, এরকম হচ্ছে। আরেকটা হলো টাইফয়েড হচ্ছে, প্যারাটাইফয়েড হচ্ছে, এবং জন্ডিস হচ্ছে। জন্ডিসের মধ্যে পানিবাহিত সাধারণত এ এবং ই ভাইরাস বেশি হয়, এটি কিন্তু লিভার আক্রান্ত করে, হ্যাপাটাইটিস হয়, জন্ডিস হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে। এছাড়া ধরুন অনেকেই গরম থেকে এসে ঠান্ডা খায়, ঠান্ডা খেলে আবার ঠান্ডাবাহিত রোগ হয়, মানে বাইরে গরম ভিতরে ঠান্ডা ঢোকালেন, খাইতে কিন্তু খুব মজা লাগে, তাৎক্ষণিকভাবে খায়, প্রচুর গরম থেকে গিয়ে হঠাৎ করে খেয়ে ফেললো, তাদের খাইতে মজাই লাগে, কিন্তু আসলে ভিতরে তো প্রবলেম হচ্ছে, ভ্যাসোকনস্ট্রিকশন বলে এগুলো, যাই হোক তাদের ঠান্ডাজনিত রোগ হচ্ছে। যেমন ছোটো বাচ্চাদেরও হয় টনসিলাইটিস হচ্ছে, গলায় ফ্যারিনজাইটিস হয়, সাইনাসাইটিস হয়, এগুলো তো হয় কোল্ড, কমন কোল্ড বা ভাইরাল, বিভিন্ন ভাইরাল ইনফেকশন হয়, নিউমোনিয়া হচ্ছে। অনেক বাচ্চা বয়স্ক মানুষ নিউমোনিয়া আক্রান্ত, এবং হাসপাতালগুলোতে শোয়ালাম নিউমোনিয়াতে প্রচুর কিন্তু হচ্ছে। আবার ঠান্ডাকে যাদের আগের শ্বাসজনিত রোগ আছে, ব্রঙ্কাল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, সিওপিডি, এমফাইসিমা, এই ধরনের রোগ, তাদের কিন্তু ওটাও বাড়তে পারে। অনেকে জ্বরও আসছে, অনেকে জ্বর আছে, ওই ভাইরাল ইনফেকশন হচ্ছে, যে কোনো ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। সুতরাং পানিবাহিত রোগ হচ্ছে, শ্বাসযন্ত্রের রোগ, এগুলো কিন্তু হচ্ছে। এবং দেখবেন যে শিশু হাসপাতালে বা অন্য যে কোনো অনেক হাসপাতালে এত রুগী একবারে ফ্লোরে দিয়ে, বারান্দায় বেড দিয়ে কিন্তু কোলান, ওভার বার্ডেন হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু আক্রান্ত বেশি হচ্ছে। ইভেন এই যে আইসিডির ভিতরে প্রত্যেকবারই কিন্তু এত ডায়রিয়া জনিত রোগ বাড়ে, বাইরে ক্যাম্প করে, ওই তাবু টানায় চিকিৎসা দিতে হয়, এগুলোতে কিন্তু মানুষের সতর্ক থাকা। এই জন্যই সতর্ক বললেন, মানুষ আসলে কিভাবে তাহলে এই গরমের সময়টা জীবন খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই বলছি যে আমি শুরুতে আবারও ধন্যবাদ যে আপনাদের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রথম কথা হলো সবার জন্য, আমি সবসময় বিভিন্ন মিডিয়াতে বলছি, আপনারা আসছিলাম, আমি বলছি প্রথম কথা হলো অযথা অপ্রয়োজনীয় বাইরে রোদের মধ্যে যাবেন না, ঘোরাঘুরি করবেন না, বেড়ানোর দরকার নাই। চিড়িয়াখানা, পার্ক, রেস্টুরেন্ট বা যেখানেই হোক, এগুলো কিন্তু যতটুকু কম পারা যায়, এই এক নম্বর। দুই নম্বর কথা হলো যদি কাজকর্ম যারা করেন, তাদের কাজগুলো যদি সম্ভব হয় সকালে বিকেলে রাতের মধ্যে শেষ করে ফেলবেন, তীব্র দ্বীপ্রহরে কাজগুলো অ্যাভয়েড করা আর কি। কিন্তু যাদেরকে যেমন বললেন যে রিক্সাওয়ালা বা কর্মজীবী মানুষ, খেতে খামারে কাজ করে, ইট ভাটায় কাজ করে, পরিবহন শ্রমিক, তাই এরকম, তাই তো বাধ্য হয়ে কাজ যেতে হয়, পেটের দায়ে তো যেতে হয় আর কি। তাদের জন্য এক নম্বর মেসেজ হলো, যারা বাইরে যাবেন তাদের জন্য, আর যারা কাজ করেন তাদের জন্য একটা মাথায় ছাতা নেবেন, বড় একটা ছাতা নেবেন, অথবা ক্যাপ বলে। আমি দেখলাম অনেকে কিন্তু বেশ ভলান্টারিলি অনেককে দেখি ক্যাপ, মাথার টুপি ক্যাপের মতো দিচ্ছে, ছাতাও দিয়ে অনেকে ডোনেট, এটা একটা ভালো উদ্যোগ আর কি। সুতরাং ছাতাটা কিন্তু অনেকটা প্রোটেকশন তো দেবে, মাথা গ্রামে গঞ্জে পাওয়া যায়, মাইতেল বলে দেখবেন, সুন্দর করে দেয়, তাতে হিট প্রোটেকশন দেয় আর কি, এটা সবচেয়ে জরুরি। দুই নম্বর হলো একটানা দীর্ঘক্ষণ রোদে থাকবেন না, রোদে কিছুক্ষণ, যেটা আগেও বললাম, কিছুক্ষণ ছায়াতে আসবেন, হয়তো 1 ঘন্টা কাজ করলেন, 10 মিনিটের জন্য ছায়াতে, এটা করতে হবে আর কি। দ্বিতীয়, প্রচুর পানি পান করবেন, এবং সেটা অবশ্যই যেন বিশুদ্ধ হয়। দেখে কোনোখানে পানি, রাস্তাঘাটে পানি, এগুলো কেন না, সবচেয়ে ভালো নিজের ঘরে এই যে টকবক করে ফুটায় বোতলে পানি এনে খেতে পারেন, একটু লবণ মিশিয়ে নেবেন, মাঝে মাঝে একটু ওর স্যালাইন খান, তাতেও খুব একটা ক্ষতি করবে না, এইটা জরুরি। আরেকটা হলো বাইরে গেলেও কাপড় চোপড় একটু লুজ পরলে ভালো হয়, বেশি টাইট না, টাইট পরলে হয় কি হিট বের হতে পারে না, তাতে কিন্তু শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, এটা ইম্পর্টেন্ট। এবং অনেকে এটা সাইন্টিফিক্যালি কিন্তু প্রমাণিত, বেশি কালার্ড কাপড় না পরা, কালারগুলো কিন্তু হিট লস, বেশি কালো, বেশি এরকম আর কি, একটু হালকা সাদা বা হালকা কালার, এটা পরলে কিন্তু ভালো হয়। এইটা কিন্তু সবার জন্য জরুরি। সবচেয়ে যেটা জরুরি, আবারও বলছি, যারা তৃষ্ণার্ত, পিপাসার্থ হয়ে রাস্তাঘাটের এই যে ওপেন খোলামেলা যে খাদ্য, এগুলো খাবেন না, পানীয় যেটাই হোক এটা খাবেন না। ইভেন বাচ্চাদের অভিভাবকরা কিন্তু খেয়াল রাখতো, বাচ্চাদের কিন্তু ঝুঁকি বেশি থাকে, বাচ্চারা যেন বিশুদ্ধ পানি পান করে, ঘরে বাইরে দৌড়াদৌড়ি, লাফালাফিটা একটু কম করবে, বা খেলাধুলা তো বাচ্চারা চাবেই, এই সময়টাতে একটু কমায় করা। এখন যদি স্কুল বন্ধ হয়েছে, হয়তো স্কুলটা আবার খুলবে, সেখানেও গার্জিয়ান যারা আছেন, বাপ মা বা অন্যান্য গার্জিয়ান, ইভেন স্কুল কর্তৃপক্ষও কিন্তু খেয়াল রাখবেন, কারণ ছোটো বাচ্চা বাইরে গিয়ে দৌড়াদৌড়ি, লাফালাফি যেন না করে। আবার স্কুলের বাইরে দেখবেন অনেক দোকান সাজায় রাখে, কত রকমের কত কিছু, ইভেন বাচ্চারা তো শোনা যায় যে ওরা নাকি ঘরের পানিই খায় না,
সব কোল্ড ড্রিঙ্ক কত রকমের পাওয়া যায় যে আইসক্রিম বাইরে, হ্যাঁ। যথেষ্ট যে এই ব্যাপারে সতর্ক থাকবেন অন্তত, কারণ এটা তো এদের থেকে তো আমাদের নিস্তার, তো আমাদের সবচেয়ে জরুরি হলো প্রতিকার প্রতিরোধ, অসুস্থ যেন না হয়, রোগাক্রান্ত যেন না হয়। গেলে তো হাসপাতাল দৌড়ানো মানে তো হয়রানি, যিনি আক্রান্ত ওনার জন্য হয়রানি, ফ্যামিলির জন্য হয়রানি, সবার জন্যই আসলে কষ্টের আর্থিক বিষয়টা। ক্ষতি, সব দিক দিয়েই তো হচ্ছে না, এটা তো সমস্যা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একদম স্যার, আমি একটি বিষয় জানতে চাই যে তীব্র গরম মানে এবছর রেকর্ড করেছে, সেই ক্ষেত্রে আসলে আমি যদি বলি যে আমাদের এই তীব্র গরমে অনেকেই দেখা যায় যে হচ্ছে আপনি যেটা বললেন পানিবাহিত রোগে মানুষ মারা যাচ্ছে, মানে এই তীব্র গরমটা আসলে কেন হচ্ছে? আপনার কি মনে হয় যে পরিবেশের কোনো এটা তো আসলে অসামঞ্জস্য? আপনি জানেন যে সারা পৃথিবীতে জলবায়ু নিয়ে তাপমাত্রার আলোচনা কিন্তু চলছে, তাই না? হ্যাঁ। এবং যে কথাটা বললেন তীব্র, ৭৬ বছরে এত দীর্ঘস্থায়ী, এই যে একটানা প্রায় ৩৩ দিন কিন্তু হয়ে গেছে, এত দীর্ঘ কিন্তু এর আগেও ছিল না। এর আগেও টেম্পারেচার হতো, কিছুদিন থাকতো, গত বছর ২০২৩-এও কিন্তু ছিল। তবে এটাও তো সত্য, এটা তো গ্রীষ্মকাল, টেম্পারেচার তো বাড়বেই, তাই না? গ্রীষ্মকাল, বৈশাখ, জ্যৈষ্ঠ, গ্রীষ্মকালই তো এটা। এই সময় এত টেম্পারেচার হবে, আম পাকা কাঁঠাল পাকা, আমাদের কথা চালু আছে না, এটা কিন্তু নতুন না। প্রবলেম হলো এবার একটু অস্বাভাবিক হয়েছে, বেশি হয়ে গেছে, দীর্ঘতম দিন স্থায়ী হচ্ছে, এই জন্যই অসুবিধা বেশি হচ্ছে। এটা কারণ হিসেবে যদি বলি, আমি দুই ভাগ করে বলি। প্রথম কথা হলো প্রাকৃতিক, ন্যাচারাল, আল্লাহর তরফ থেকে হয়েছে, কিছু তো করার নাই, এটা হলো প্রাকৃতিকভাবে হচ্ছে। কিন্তু আমাদের সৃষ্টও কিন্তু কিছু কিছু মানব সৃষ্টও কারণ রয়েছে। মানব সৃষ্ট কারণ কিন্তু রয়ে গেছে। তার জন্য কিন্তু আমাদের বাংলাদেশকে দায়ী করলে, আমাদের দিকে তো বাংলাদেশ অতটা কিন্তু দায়ী না। উন্নত বিশ্ব যারা, কার্বন নিঃসরণ যারা বেশি করে, তারাই কিন্তু, যারা তার মধ্যে অনেকগুলো কারণ, যেমন ধরেন একটা ইন্ডাস্ট্রি, শিল্প, কারখানা, কত রকমের শিল্প হচ্ছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড তো নিঃসরণ হচ্ছে, এটা তো বাতাসে মিশছে, এটা কিন্তু অন্যতম কারণ। অনেক শিল্প আছে, এক করলে অনেক বলা যাবে, অন্যতম কারণ। দ্বিতীয়ত, সারা দেশে, আমাদের দেশও আছে, গাড়ি কিন্তু প্রচুর হয়ে গেছে, প্রাইভেট কার বলেন, বাস বলেন, ট্রাক বলেন, এরকম বাজার, ট্রেন, যত রকমের কার, এখান থেকে কিন্তু কার্বন নিঃসরণ হয়, এটা কিন্তু অন্যতম কারণ। আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলতে হয়, সেটা হলো শহরে, বিশেষ করে আমাদের দেশে ধরেন বা ঢাকাতেই ধরেন বা যে কোনো শহরেই ধরেন, এই যে নগরায়ন যেটা, আরবানাইজেশন, এটা কিন্তু অপরিকল্পিত অনেক জায়গায় উঠছে, ঘর বাড়ি উঠে গেছে, দরজা খোলার জায়গা নাই, জানলা খোলার জায়গা নাই, একেবারে এই পাশে আরেক ঘর, 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং, ভেন্টিলেশন সুন্দরভাবে হচ্ছে না। এইটুকু রেনশন, অনেক এসিও তো আছে, এসিও তো আমার মনে হয় পুরো ঢাকা শহরে বোধহয় লক্ষ লক্ষ এসি হয়ে গেছে। এসি কিন্তু ভিতরে আরাম দিচ্ছে, কিন্তু এইগুলো কিন্তু আবার তাপ বের করে বাইরে তাপ কিন্তু ছড়াচ্ছে, এইটাও কিন্তু একটা অন্যতম। আরেকটা কারণ বলতেই হয়, আমাদের যে খাল, বিল, ডোবা, পুকুর, এগুলো তো ভরাট করে করে জলাশয়, মাল্টিস্টোরি বিল্ডিং কিন্তু হয়ে গেছে। এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব দেওয়া খুব দরকার। গুরুত্ব দেয়। আরেকটা কথা বলতেই হবে, গাছপালা কেটে যেন আমরা এখানে অনেক গাছপালা হ্যাঁ, গাছপালা না কেটে পরিবেশের উন্নয়ন করা যাবে না। উন্নয়ন করা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং ধন্যবাদ আপনাকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।